পার্টির রাতের পর কেটে গেছে বেশ কটি দিন। ব্যবসার ব্যস্ততা, প্রজেক্টের চাপ আর দৈনন্দিন কাজের ভিড়ে দিনগুলো কেটে গেল। কায়ানের মনের ভেতরে তোলপাড় এক চুলও কমেনি। নূরাইন ইদানিং তার সামনে অত্যন্ত স্বাভাবিক থাকার চেষ্টা করে, কিন্তু কায়ানের তীক্ষ্ণ নজর এড়িয়ে যাওয়া কি এতই সহজ? নূরাইন যে প্রতিদিন কায়ানের ভালোবাসার কাছে একটু একটু করে দুর্বল হচ্ছে তা কায়ান খুব ভালো করে উপলব্ধি করতে পারে। কিন্তু সেদিন পার্টির রাতে সেই ঘটনা কায়ানের মনে বারবার আছড়ে পড়ছে। মানুষ তো তখনই অন্য কাউকে নিয়ে জেলাস ফিল করে যখন সেই মানুষটা তার খুব কাছের কেউ হয়। হৃদয়ের কোনো এক গোপনে যার ওপর জন্ম নেয় তীব্র অধিকারবোধ। তবে কি নূরাইন তাকে মন থেকে নিজের কাছের মানুষ বলে ভাবতে শুরু করেছে? নূরাইনকে মুখে যতটা দূরত্ব দেখায়, ভিতরে ভিতরে কায়ান তার চেয়ে অনেক বেশি গভীর শেকড় চালিয়ে বসে আছে। কায়ান নিজের রুমে টেবিলের ওপর হেলান দিয়ে গভীর চিন্তায় মগ্ন ছিল। ঠিক তখনই নূরাইন রুমে ঢুকলো কিছু অফিসিয়াল ফাইল নেওয়ার জন্য। হাতে বেশ কয়েকটি ফাইল আর কাঁধে ঝুলানো লেদার ব্যাগ। সে ফাইলগুলো টেবিলে রাখতে গিয়ে অসাবধানবশত তার ব্যাগের চেন খোলা থাকায় ব্যাগটা টেবিল থেকে সোজা নিচে পড়ে গেল। ঝনঝন শব্দে ব্যাগের ভেতরে টুকিটাকি জিনিসপত্র আর কিছু কাগজপত্র মেঝেময় ছড়িয়ে ছিটিয়ে পড়ল। ওহ গড! নূরাইন বিরক্ত হয়ে দ্রুত নিচু হয়ে জিনিসপত্র কুড়াতে লাগলো। ঠিক তখনই টেবিলের এক কোণে নূরাইনের ডায়েরির ভাঁজ থেকে পড়ে যাওয়া একটা ছোট্ট বাঁধানো ফটো দিয়ে কায়ানের নজর গেল। কায়ান ধীর পায়ে এগিয়ে এসে হাঁটু গেড়ে মেঝে বসে ছবিটা হাতে তুলে নিল। ছবিটা দেখতেই কায়ানের বুকের ভেতরটা যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। কায়ানের চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে উঠল। ছবিতে কায়ান আর নূরাইন দুইজন একসাথে দাঁড়িয়ে। কায়ানের ঠোঁটের কোণে আর মনের গভীরে এক অনাবিল অনির্বচনীয় খুশির জোয়ার বয়ে গেল। কায়ানের বুক চিরে বের হয়ে এলো তীব্র তৃপ্তির দীর্ঘশ্বাস। তাহলে কি নূরাইন তাকে ভালোবাসে? নূরাইন কায়ানের হাতে নিজের গোপন ছবিটা দেখতে পেয়ে এক মুহূর্তের জন্য শক্ত হয়ে গেল। কায়ান, ওটা দাও আমাকে। নূরাইন কায়ানের হাত থেকে ছবিটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু কায়ান ছবিটা নিজের শক্ত হাতের মুঠোয় ধরে নূরাইনের চোখের দিকে তাকালো। সেই দৃষ্টিতে আনন্দের আলো। নূরাইন আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। নূরাইন ছিটকে রুম থেকে বেরিয়ে গেল। বাইরে ততক্ষণে আকাশ ভেঙে নেমে এসেছে অঝোর ধারার মেঘের বৃষ্টি। নূরাইন সোজা চলে গেছে বাড়ির ছাদে। নূরাইনের বৃষ্টির জলে নীল রঙের পোশাকটা ভিজে গায়ের সাথে লেপ্টে গেছে। ভেজা চুল থেকে জল গড়িয়ে পড়ছে ঘাড় আর পিঠ বেয়ে। ঠিক তখনই পেছনে ধীর ভারী পদশব্দ পাওয়া গেল। কায়ান এসে দাঁড়িয়েছে নূরাইনের ঠিক পেছনে। ভিজেছে সেও। পরনের সাদা শার্টটা ভিজে শরীরের সাথে লেপ্টে গেছে। কপাল বেয়ে গড়াচ্ছে বৃষ্টির জল, কিন্তু তার নজর আটকেছে নূরাইনের ভিজে একাকার হয়ে যাওয়া থরথর করে কাঁপতে থাকা ঠোঁট দুটোর ওপর। নূরাইন চমকে ঘুরে দাঁড়ালো। কায়ানের নেশাক্ত দৃষ্টির সামনে নূরাইন এক পা পিছাতে চাইল, কিন্তু কায়ান তাকে আর দূরে সরতে দিল না। কায়ান কোনো কথা বলল না। পরক্ষণে কায়ানের ঠোঁট মিলিত হলো নূরাইনের ঠোঁটের ওপর। এই কেমন অনুভূতি! এক তীব্র দম বন্ধ করার নেশা, যা সারা শরীরে এক নিমেষে হাজারটা বিজলির রোশনাই চালিয়ে দিল যেন। নূরাইনের মুহূর্তের জন্য স্তব্ধ, বাকরুদ্ধ হয়ে গেল। কায়ান যে সব সীমানা ছাড়িয়ে এতটা দুঃসাহসিক হয়ে উঠবে তা তার কল্পনারও অতীত ছিল। কায়ানের স্পর্শ অপরিসীম ভালোবাসা, না বলা প্রচ্ছন্ন আধিপত্যের ছোঁয়া। ঠাস ঝুম বৃষ্টির শব্দকে ছাপিয়ে ছাদ জুড়ে প্রতিধ্বনিত হলো চড়ের শব্দ। নূরাইন নিজের সমস্ত শক্তিতে কায়ানের পা গালে সজোরে চড় বসিয়ে দিল। চড়ের চোটে কায়ানের মুখটা একপাশে সামান্য কাত হয়ে গেল। নূরাইন কায়ানকে একটি শব্দও বলল না। দৌড়ে ছাদ থেকে সোজা নিচে ছুটে চলে গেল। কায়ান নূরাইনের পিছু নিল না। সে ওভাবে স্থির অটল ভঙ্গিতে ঝুম বৃষ্টির মাঝে ছাদের মাঝখানে দাঁড়িয়েই রইল। আকাশ ভেঙে অঝোর ধারার নামা বৃষ্টি তখনও থামেনি। ছাদের নির্জনতা কায়ান স্থির অটল এক ভাস্কর্যের মতো দাঁড়িয়ে এলো। বা গালের লাল হয়ে যাওয়া দাগটা বৃষ্টির প্রতিটি ফোঁটা আছড়ে পড়ার সাথে সাথে এক অদ্ভুত জ্বালা অনুভূতি হচ্ছিল। তবে সেই জ্বালা গালের চেয়েও বেশি কায়ানের বুকের ভেতরটা ছারকার করে দিচ্ছে। নূরাইন নিমিষে ছাদ থেকে নেমে নিখোঁজ হয়ে গেল। আর এই চুপচাপ চলে যাওয়াটা কায়ানের ভেতর থেকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। কায়ান নিজের ভেজা চুলগুলো হাত দিয়ে পেছনের দিকে ঠেলে দিল। চোখ বন্ধ করতে ভেসে উঠল অনাকাঙ্ক্ষিত মুহূর্তটা। আবেগের বশে সে নূরাইনের এত কাছে চলে গিয়েছিল যে ভালোবাসার উগ্রতা সামলাতে না পেরে সরাসরি তার ঠোঁট ছুঁয়েছিল। কিন্তু পরিণতিতে নূরাইন তাকে চরমভাবে প্রত্যাখ্যান করে চলে গেল। আমি কি ভুল করে ফেললাম? নূরাইন কি আমাকে ভুল বোঝালো? যতটুকু দূরত্ব কমেছিল, যতটুকু মায়া তৈরি হয়েছিল, তা কি আজ এক মুহূর্তে ধূলিসাৎ হয়ে গেল? এই চিন্তাটা কায়ানের মাথায় আসতেই তার ধমনীতে রক্তের গতি তীব্র হয়ে উঠল। বুক চেড়ে বেরিয়ে এলো এক যন্ত্রণাদায়ক দীর্ঘশ্বাস। কায়ান আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। ধীর ভারী পদক্ষেপে ছাদ থেকে নেমে এলো নিচে।
কাউকে কিছু না জানিয়ে নিজের ভেজা অবস্থাতে সোজা গ্যারেজে গিয়ে তার বাইকটি স্টার্ট দিল। কায়েন হেলমেট ছাড়াই ঝুম বৃষ্টির মধ্যে বাইক ছুটিয়ে চলে গেল। বৃষ্টির জলের তীব্র ঝাপটা এসে মুখে চোখে লাগতে শার্ট পুরো ভিজে শরীরের সাথে সেটে গেছে, কিন্তু কায়েনের সেদিকে কোনো খেয়াল নেই। তার মাথায় তখন স্রেফ একটাই চিন্তা কিলবিল করছে, নুরাইনের দূরত্বে সরে যাওয়া। চোখ দুটি বাইকটা তীব্র গতিতে এসে থামলো কায়েনের নিজস্ব ফ্ল্যাটের সামনে। লিফটের জন্য অপেক্ষা না করে তরতর করে সিঁড়ি বেয়ে উঠে গেল নিজ ফ্ল্যাটে। দরজার লক খুলে ভেতরে ঢুকে আলো পর্যন্ত জ্বালানোর প্রয়োজন মনে করল না। গ্লাস ওয়ালের বাইরে থেকে আসা শহরের আবছা লাইট আর বিদ্যুতের আলোতে ঘরটা অন্ধকার আর আলোর এক অদ্ভুত মেলবন্ধনের রূপ নিয়েছে। কায়েন সোজাসুজি চলে গেল লিভিং রুমের ক্যাবিনেটের দিকে। সোফায় শার্টটা ছুঁড়ে ফেলে দিয়ে বার ক্যাবিনেট থেকে বের করে আনলো হুইস্কির একটা আনখোলা বোতল। কোনো গ্লাস নয়, সরাসরি বোতলের ছিপিটা দাঁত দিয়ে খুলে এক চুমুকে গলধকরণ করলো খাঁটি অ্যালকোহল। গলার ভেতরটা বিষাক্ত আগুনে জ্বলে উঠল যেন, কিন্তু সেই জ্বালা কায়ানের ভেতরে মানসিক তোলপাড়ের সামনে কিছুই না। কাচের টেবিলটার উপর আধ বোতল মদ ধপ করে রেখে সোফায় বসে পড়লো। প্রতিটা চুমুকের সাথে সাথে কায়ানের বন্ধ চোখের সামনে ভেসে উঠেছে নুরাইনের মুখটা। ডায়েরির ভাঁজে তার ছবি যত্ন করে রাখা। পার্টির রাতে মেয়েদের সাথে কথা বলতে দেখে নুরাইনের জেলাসি, ক্লাসিক্যাল সুরের ছন্দে ডান্স ফ্লোরে কায়ানের বুকের সাথে মিশে থাকা সব কিছুই তো সত্যি ছিল। নুরাইন তো তাকে মন থেকে ভালোবাসে, এটা উপলব্ধি করেই তো কায়ান ছুঁয়েছে নুরাইনকে। তবে কেন এই দূরত্ব, কেন এই ঝড়, কেন নুরাইন কেন এত দূরত্ব বজায় রাখলেন? কায়ান চিৎকার করে বলল নিজের ওপর আর নুরাইনের এই দূরত্বের ওপর। তীব্র রাগে কায়ানের মাথা ঝিমঝিম করে উঠল। মদ খেয়েও ভেতরের যন্ত্রণা কমছে না, বরং আরও উগ্র রূপ ধারণ করছে। কায়ানের মনে হতে লাগলো সে বোধহয় নুরাইনকে নিজের থেকে চিরতরে হারিয়ে ফেলেছে। যে দূরত্ব সে এতদিন ধরে তিল তিল করে কমাচ্ছিল, এক মুহূর্তের উগ্রতায় সেটা আলোকবর্ষ দূরে সরে গেল না তো? যন্ত্রণার রাগের পারদ চরমে উঠতেই কায়েন সোফা থেকে এক ঝটকায় উঠে দাঁড়ালো। অন্ধকার ঘরে তার শ্বাসের গতি দ্রুত হলো। বোতলটা একপাশে সরিয়ে রেখে নিজের ডান হাতটা মুষ্টিবদ্ধ করল। চোখের মনি দুটো রক্তবর্ণ ধারণ করেছে। কায়েন নিজের সমস্ত শক্তিকে একত্র করে সোজা পাশের কংক্রিটের শক্ত দেয়ালে এক দেদার সজোরে ঘুষি বসিয়ে দিল। দেওয়ালে ঘুষি লাগার তীব্র আওয়াজে ঘরটা কেঁপে উঠল। কংক্রিটের শক্ত দেওয়ালের চামড়া ছিঁড়ে গিয়ে কায়েনের হাতের আঙুলের গিঁটগুলো মুহূর্তে রক্তাক্ত হয়ে গেল। লাল তাজা রক্ত গড়িয়ে পড়তে লাগলো ফর্সা হাত বেয়ে। মেঝের ওপর ফোঁটা ফোঁটা রক্ত জমা হতে লাগলো, কিন্তু কায়েনের মুখে কোনো যন্ত্রণার ছাপ এলো না। সে রক্তাক্ত হাতের দিকে এক পলক তাকে এক হিংস্র মাতাল হাসি আসলো। তারপর দেওয়ালে হেলান দিয়ে ধপ করে মেঝেতে বসে পড়ল। রক্তাক্ত হাতটা নিজের হাঁটুর ওপর রেখে অন্য হাতে মদের বোতলটা আবার ঠোঁটে তুলে নিল কায়েন। বাইরে থেকে ক্ষণ ক্ষণ বিদ্যুৎ চমকে উঠছে, আর সে আলোয় কায়েনের হাত থেকে গড়িয়ে পড়া রক্তের ফোঁটাগুলো স্পষ্ট হয়ে উঠছে। কায়েন দেয়ালের সাথে মাথা ঠেকিয়ে বিড়বিড় করে বলে উঠল, আপনি চড় মেরেছেন ম্যাম, রক্ত ঝরিয়েছেন আমার হৃদয় থেকে, কিন্তু ভুল বুঝবেন না আমাকে। কায়েন খান আপনাকে এত সহজে দূরে যেতে দেবে না। আপনি যতটা দূরে সরবেন আমি ততটা উন্মাদের মতো আপনার কাছে যাইব। আপনাকে আমার হতে হবে, নুরাইন স্রেফ আমার। বাইরে শ্রাবণের মেঘের গর্জন আরও তীব্র হয়ে উঠল, আর ঘরের ভেতরের রক্তাক্ত হাতে এক অপরাধ জেদি প্রেমিক নিজের ধ্বংস আর সৃষ্টির মাঝখানে দাঁড়িয়ে রইল।